কিছুক্ষণের মধ্যে একটা প্রতীকী লাঠি মিছিল করবে, যেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিংবা এর দোসর যারা বিভিন্ন সময় বিভিন্ন মিছিল করতেছে এবং সেই ক্ষেত্রে পুলিশের যে ইনঅ্যাক্টিভ থাকার যে বিষয়টা, সেই প্রতিবাদে ছাত্র জনতা একটা লাঠি মিছিল করবে, উত্তরাতেই করবে। এবং এটার ক্ষেত্রে আমি দেখেন, কিন্তু আমি আগে কিন্তু এই ওসি আমি এটাই জিজ্ঞেস করছি, ওরা নাকি অলরেডি দুইজনকে ধরছে মধ্যে পড়বে। কিন্তু আওয়ামী লীগকে তো এই সরকার নিষিদ্ধ করেনি। যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি সেই সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা, মানে মন্ত্রীর মর্যাদার উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা যদি বলে তার পুলিশকে যে তাদেরকে তোমরা মিছিল করতে দেবে না, এখন যদি ওই পুলিশ তাকে প্রশ্ন করে, স্যার আপনি যে কথাটা বললেন এটা কি আইনি নির্দেশ থেকে বেআইনি আদেশ? কথা বলেছি। শনিবার আওয়ামী লীগের মিছিল নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কি বললেন আপনারা জানেন, যে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তার এই রাজধানীতে কয়েক জায়গায় গত কয়েকদিনে আওয়ামী লীগ কিছু মিছিল করেছে এবং রাজধানীর বাহিরে কিছু মিছিল করেছে। এই মিছিলগুলো হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করা হয়েছিল আওয়ামী লীগ কেন মিছিল করছে। তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে এটা ব্যবস্থা নেওয়া হবে, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন কিছু সুশীল এবং কিছু আওয়ামী প্রেমী তারা স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে লেগেছে যে আওয়ামী লীগ কি মিছিল করতে পারবে না, আর আওয়ামী লীগকে মিছিল করতে না দেওয়া এটা কি বেআইনি নয়? এমন কিছু সুশীল আমাদের দেশে রয়েছে। তো সে সুশীলদের আলোচনাকে শুনি তারা আসলে কি বলতে চায়, এরপর আপনাদের সঙ্গে বিশ্লেষণ করব তারা আসলে কি চায়। মূলত তারিখের পর 18 তারিখ, মানে 15 এপ্রিলের পর 18 এপ্রিল আবারও আমরা দেখলাম এই ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। 15 তারিখে এই মিছিলটা হয়েছিল বাড্ডা, ভাটারা, রামপুরা এই এলাকাগুলোতে একটা ঝটিকা মিছিল হয়েছিল আওয়ামী লীগের, যার নেতৃত্বে ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনাম। তার নেতৃত্বে একটা মিছিল হয়েছিল। তার ঠিক দুদিন বাদে 16-17কে বাদ দিয়ে 18 তারিখে মানে শুক্রবার দিন আরেকটা মিটিং হলো উত্তরায়, ঢাকা 18 সংসদীয় এলাকায়। এটা একটা ঝটিকা মিছিল হয়েছিল। এই মিছিলে ছোট মিছিল, খুব বড় না, অল্প সময়ের জন্য এসেছিল, চলে গেছে। মিছিলের স্লোগানগুলি কী ছিল সেটাও একটু বলি। স্লোগানে ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তারপরে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার সরকার বারবার দরকার, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই সমস্ত নানা ধরনের স্লোগান এই মিছিলে ছিল। এখন এই মিছিলটা হয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া আমরা আজকে কি দেখলাম? আজকে কয়েক ধরনের প্রতিক্রিয়া দেখলাম। একটা প্রতিক্রিয়া দেখলাম যে ওখানে কয়েকজন লোক, কয়েকজন ছাত্র, তারা একটা ব্যানার নিয়ে মিছিল করেছে। সেই ব্যানারে লেখা ছিল যে অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা, আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী লাঠি মিছিল। সবার হাতে ছোটো ছোটো লাঠি ছিল, এরকম একটা ব্যানার ছিল। আমি এটার একাধিক ভিডিও দেখলাম, ছবি দেখলাম, আপনারা ছবিটা দেখতে পারেন। সেই ছবিতে আমি দেখলাম মোট এই 9 জন কি 10 জন লোক ছিল উপস্থিত। 9 জন কি 10 জন লোকের নিয়ে একটা মিছিল, প্রতীকী মিছিল। তারা আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। মানে এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হলো পরিবর্তনটা। দেখুন, এই উত্তরায় কিন্তু আজ থেকে কয়েক মাস আগে অগাস্টে, জুলাই অগাস্টে আওয়ামী লীগের শাসন, আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন, তার বিরুদ্ধে সবচেয়ে উত্তাল অবস্থান ছিল এই উত্তরা। এখানেই মুগ্ধ মারা গিয়েছিলেন। তো সেই উত্তাল যে অভিযানটা ছিল, উত্তাল যে মিছিলটা ছিল, সেই মিছিলে কারা ছিল? তারা এখন কোথায় গেল? তো তারা কি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না? তারা কি আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের বিরোধিতা করতে চান না? বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে? এই জিনিসটা আমি মনে করি এই সরকারের এখন চিন্তা করা দরকার। যাদের আন্দোলনের ফলে তারা এখন সরকারে বসেছেন, এই সরকার কি সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা মেটাতে পারছেন? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
সাধারণ মানুষের প্রত্যাশাটা কী ছিল? সরকারে কে হবে, কে উপদেষ্টা হবে, কে উপদেষ্টার বিশেষ সহকারী হবে, কে সংবিধান সংশোধনের জন্য কাকে বিদেশ থেকে উড়িয়ে আনা হবে, কাকে এগুলি সব মানুষের প্রত্যাশা ছিল না। মানুষের প্রত্যাশা ছিল জীবনযাপন যেন সহজ হয়, উনি যেন বাজারে যে জিনিসপত্র কম দামে কিনতে পারেন, দেশে যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি দৃশ্যমান হয়ে ওঠে। ওনারা এইগুলো চেয়েছেন, কয়টা পেয়েছেন? এবং মানুষের সে প্রত্যাশার বিপরীতে মানুষ কি দেখেছে? আগে কারা লুটপাট করত, সেই লুটপাট কি বন্ধ হয়েছে? এখন কি লুটপাট হচ্ছে না? একটা ছেলে যে টেলিভিশনে বলেছে যে তাদের এলাকার সবচেয়ে দরিদ্র ঘরটা হলো তাদের, সেই ছেলে এখন 1.5-2 কোটি টাকা দামের গাড়ি চালায়, বিশাল অফিসে বসে। মানুষের কাছে এই পরিবর্তনগুলি কি মানুষকে আনন্দ দিচ্ছে? এবং দিচ্ছে না বলেই কিন্তু আজকে এই প্রতীকী লাঠি মিছিলের পেছনে এই উদ্যোক্তা 9 জন ছাড়া আর কেউ ছিল না। আমরা কদিন আগে কিন্তু একই জিনিস দেখেছিলাম, যে বৈশাখী যে অনুষ্ঠান ছিল সেখানে যে এই এনসিপির যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামে কিন্তু দেখা গেছে যে 50-60 জনের বেশি লোক ছিল না সামনে, এবং তার মধ্যে অর্ধেকের বেশি ছিল সংবাদ সংগ্রহের জন্য নিয়োজিত ক্যামেরা পার্সন এবং রিপোর্টার। তাহলে বেলুন কি ফুটে গেল, চুপসে গেল? দেখুন, এরপর আমি আরেকটা প্রসঙ্গ তুলব সরকারের ভূমিকা নিয়ে। আজকে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি গিয়েছিলেন এই রাজধানীর উত্তরাঞ্চলের 3টি থানা পরিদর্শনে। কোন 3টা থানা? বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ, এই 3টা থানা পরিদর্শন করেছেন। এবং এই পরিদর্শন করতে যেয়ে উনি সেখানকার পুলিশকে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানে আওয়ামী লীগের যদি এমনি ঝটিকা মিছিল হয়, এটা যদি পুলিশ কন্ট্রোল করতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই হুমকিটা কিন্তু উনি দিয়েছেন, এবং উনি সাংবাদিকদের স্পষ্টভাবে বলেছেন যে পুলিশ ইতিমধ্যে 2 জনকে ধরেছে, আওয়ামী লীগের কার্যক্রম ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, একটা কথা আমি বলি, এই যে পুলিশকে উনি সক্রিয় হতে বললেন আওয়ামী লীগের এই ধরনের মিছিলের ব্যাপারে, ঝটিকা মিছিলকে কন্ট্রোল করার জন্য, ঝটিকা মিছিল করতে না দেওয়ার জন্য, তার মানে উনি পুলিশকে নির্দেশ দিলেন এই সমস্ত মিছিল করতে দেওয়া হবে না এবং করতে যেন পুলিশ না দেয়। তো আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটু জিজ্ঞাসা করতে চাই, এই ধরনের নির্দেশ আপনি দিলেন কোন আইনে? মানে পুলিশ যদি জিজ্ঞাসা করতো আপনাকে, স্যার আপনি যে আদেশটা দিলেন এই আদেশটা আমি কোন আইনের বলে আমি করবো কাজটা? মানে আওয়ামী লীগ যদি মিছিল করতে চায় অথবা যদি মিছিল করে, তাদেরকে আমি মিছিল করতে না দেওয়ার পেছনে কি আইন আছে? আমার কোন আইনটা আছে যে আইনে আপনি আওয়ামী লীগের মিছিলকে নিষিদ্ধ করতে পারেন? এই প্রশ্নটা আমিও করতে চাই। দেখুন, ছাত্রলীগের মিছিল যদি কেউ করতে চায় আপনি এটা বন্ধ করতে পারেন, আইন আছে। আইনটা কি? যে ছাত্রলীগ বাংলাদেশের আইনে একটি নিষিদ্ধ সংগঠন। কোনো সংগঠন যদি নিষিদ্ধ করা হয় তারা অবশ্যই কোনো মিছিল করতে পারবে না, তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না, যেমনটি হিজবুত তাহরিরও পারে না। এটা যে নিয়তি না, নিয়তি কেন? এই হিজবুত তাহরিরকে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করেছে, এখন তারাও নিষিদ্ধ হওয়ার মতো অবস্থায় পৌঁছেছে, নিয়তি এটা। তো যাই হোক, ছাত্রলীগ যদি কোনো মিছিল করে, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে, তার ব্যাপারে যদি পুলিশ ব্যবস্থা নেয়, এটা আইনের মধ্যে পড়বে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই সরকার নিষিদ্ধ করেনি। যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি সেই সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা, মানে মন্ত্রীর মর্যাদার উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা যদি বলে তার পুলিশকে যে তাদেরকে তোমরা মিছিল করতে দেবে না, এখন যদি ওই পুলিশ তাকে প্রশ্ন করে, স্যার আপনি যে কথাটা বললেন এটা কি আইনি নির্দেশ থেকে বেআইনি আদেশ? কেন আমি আইনি এবং বেআইনের এই কথাটা তুললাম? আপনাদের একটু পিছনে নেব, আমি খুব বেশি দিন পিছনে না। এই সরকার দায়িত্বে আসার পরেই গত সেপ্টেম্বরে সম্ভবত সেপ্টেম্বরের দিকে উনি র্যাবের একটা মিটিংয়ে গিয়েছিলেন, যে সেখানে উনি বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না। এই মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উনি বলেছিলেন যে আপনার ঊর্ধ্বতন যদি আপনাদেরকে কোনো বেআইনি আদেশ করে আপনি সেটা মানবেন না,
উনি বলেছিলেন। তাহলে এই আদেশটাকে আইনি আদেশ, উনি যেটা বললেন যে পুলিশকে আওয়ামী লীগকে মিছিল করতে দেবেন না, এটা কি কোনো আইনি আদেশ? কোন আইন বলেন তো আপনি আমাকে? একটা বৈধ রাজনৈতিক দল সে মিছিল করবে, তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, এটা তার সাংবিধানিক অধিকার। আপনি এটাকে কোন আইনের বলে করতে দেবেন না? এবং আপনার এই বেআইনি আদেশ যদি পুলিশ অমান্য করে, তাহলে তো আপনি বলেছেন যদি আমি কোনো বেআইনি আদেশ দিই সেটা মানার দরকার নাই, এটাও তো পুলিশ তাকে মানবে না। এখন আপনি বলবেন না আমি বলেছি মানতে হবে, কি কারণে মানতে হবে ভাই? এটা তো বেআইনি আদেশ। আবার দেখেন, উনি ওই র্যাবকে ওইবার তখন বলেছিলেন যে র্যাব সম্পর্কে বলতে যে বলেছিলেন যে সাধারণ মানুষের মনে বদ্ধমূল ধারণা এই যে যখন থেকে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা শুরু হয় তখন থেকে র্যাব গুম খুন সহ বিভিন্ন বেআইনি ও অপকর্মের সঙ্গে জড়িত হতে শুরু করে। এটা খুব দুর্দান্ত ভালো কথা, সঠিক কথা, যে কোনো এই ধরনের শৃঙ্খলা বাহিনীকে যদি আপনি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে তারা কিন্তু ওই ব্যবহৃত হতে হতে তারা নানা ধরনের অপকর্মে জড়িয়ে যায়। তাহলে এখানে আওয়ামী লীগকে ঝটিকা মিছিল করতে দেব না, একটা বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাকে আমি মিছিল করতে দেব না, এটা বলার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন না? তাহলে অনৈতিক কাজটা তো উনিই শুরু করতেছেন। দেখুন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কি উচিত না, আওয়ামী লীগের মিছিল করতে দেওয়া উচিত কি উচিত না, আওয়ামী লীগ রাজনীতি দেশে করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগের লোকদেরকে আমরা কতটুকু ঘৃণা করব, এই সবগুলি নিয়ে কিন্তু আলোচনা চলতে পারে। আমি এই আলোচনাতে কোনো আপত্তি দেখি না। কিন্তু আমার কথা হলো যে আপনি ততটুকুই করতে পারবেন, একটা পুলিশ ততটুকুই আওয়ামী লীগের প্রতি আচরণ করতে পারবে যতটুকু তাকে আইন কভার করে। পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, তারা তো বেআইনি কাজটা করা উচিত হবে না। এখন যদি খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলে তাকে বেআইনি কাজ করতে, তাহলে সে কী করবে? এখন আইন তো সরকারই তৈরি করে, তো আপনারা একটা আইন তৈরি করে নেন, আমার কোনো আপত্তি নাই। যদি পারেন একটা আইন তৈরি করে নেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম, করেন না ভাই, আমার কোনো আপত্তি নেই। একটা আইন তৈরি করেন এবং সে আইন তৈরি করে আপনি বলেন যে এই আইন যে না মানবে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। তাহলে একটা এটা হবে একটা আইনি নির্দেশ। কিন্তু আপনি তো বেআইনি নির্দেশ দিচ্ছেন, যেটা আইনে নাই আপনি সেই নির্দেশ দিচ্ছেন। জাহাঙ্গীর সাহেব, আপনাকে তো আইনটা একটু বুঝতে হবে ভাই, আইনটা পড়েন। আপনার নির্দেশটা কি আইনি নির্দেশ হলো? ঠিক এই জায়গাটা মাথায় রাখতে হবে, সরকারকে মাথায় রাখতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে কেন ছাত্রদের ওই প্রতীকী লাঠি মিছিলে মাত্র 9 জন লোক থাকে, সরকারকে বুঝতে হবে। এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগ সরকার বোঝে নাই যে কেন। এই যে আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, যখন মুক্তিযুদ্ধের সন্তানদের কোটা, পোষ্যদের কোটা বাতিল হলো, তখন তার কিছুদিন আগে আমি দেখেছিলাম এই শাহবাগে মুক্তিযুদ্ধের প্রজন্ম লীগ নামে কি একটা প্রতিষ্ঠান ছিল, এরা একটা মিছিল করছিল কোটার পক্ষে। সেখানে লোক ছিল 20-22 জন। তো সরকার কিন্তু 20-22 জনের পক্ষে গেছিল। ফলটা কি হয়েছে সরকার নিশ্চিত টের পেয়েছেন, সরকারের পতন হয়েছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠের পক্ষে আপনাকে থাকতে হবে। আপনারা যাদের পক্ষে এখন আছেন ওখানে মাত্র 9 জন থাকে, আর তাদের যে মূল দল, তাদের যে মূল অনুষ্ঠান, একটা আয়োজন করা অনুষ্ঠান, অনেক দিনের ঘোষিত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সাংবাদিক সহ থাকে 60 জন। আপনাদের বুঝতে হবে পায়ের নিচের মাটি এখন ধীরে ধীরে সরে যাচ্ছে। এটাও বুঝতে হবে কেন সরে যাচ্ছে। আপনারা মানুষের প্রত্যাশা মেটালে এগুলি কোনো ইস্যুই হতো না, তোর পুলিশকে আর অর্ডার দিতে হতো না, মানুষই এদেরকে প্রতিহত করতো। কিন্তু সেটা আপনার মানুষের প্রত্যাশা যখন মেটাতে না পারবেন তখন এরকম হতে থাকবে। ওই চিৎকার চেঁচামেচি করে ওই ফেসবুকে অথবা ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়ায় ওই ক্যাম্পেইন করে আপনি মানুষকে মাঠে নামাতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত মানুষ মাঠে একের পর এক বাড়ছে, তাতে নিঃসন্দেহে সরকার একটা আতঙ্কের মধ্যে রয়েছে, একটা ভয়ের মধ্যে রয়েছে, এটুকু আমরা অনুমান করতে পারি। যেই মিছিলগুলো রাজধানীর মধ্যে সমাবদ্ধ ছিল গত কয়েকদিনে, তা এখন রাজধানীর বাইরেও অনুষ্ঠিত হচ্ছে এবং সরকার যে চাপের মুখে রয়েছে বা একটা আতঙ্কের মধ্যে রয়েছে, এর পাশাপাশি
পুলিশের ভূমিকা নিয়ে, গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও সরকারের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এবং একই সঙ্গে পুলিশ সদস্যরা বিব্রতকর অবস্থায় রয়েছেন, চাপের মুখে রয়েছেন, নানান ধরনের দান্দিকতার মধ্যে রয়েছেন। কারণ হচ্ছে এর আগে বিভিন্ন সরকার যেভাবে দলীয় স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্য পুলিশকে ব্যবহার করেছে নগ্নভাবে, এখন যেই সরকারকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি বা নির্দলীয় সরকার বলছি, তাদের মধ্যে সেই প্রবণতা আরও বেশি এবং সেটি তো আমাদের সামনে প্রকাশ্যে এলোই। সেই বিষয় নিয়েও আমরা কথা বলেছি। শনিবার আওয়ামী লীগের মিছিল নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কি বললেন আপনারা জানেন, যে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তার এই বক্তব্য তুমুল সমালোচনার মুখে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এখন তোপের মুখে। তার এই বক্তব্য দেওয়ার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা রাজনীতি সচেতন বা আইন বিষয়ে সচেতন, তাদের মধ্যে নানান ধরনের বক্তব্য তাদের মুখ থেকে আসছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কেন্দ্র করে, যে একজন আইনের লোক হয়ে তিনি কিভাবে প্রকাশ্যে এই ধরনের বেআইনি কাজে নির্দেশনা দিতে পারেন। বিরোধী দলের নেতাকর্মীরা মিছিল সমাবেশ করতে পারবেন না, দলীয় কোনো প্রকার কর্মকাণ্ড পরিচালনার জন্য রাজপথে নামতে পারবেন না। তাদের উপরে যে হামলা পুলিশের পক্ষ থেকে হোক, কিংবা বিশেষ করে গত আমি আওয়ামী সরকারের সময়ের কথা বলছি, অন্যান্য সরকারও এই ধরনের কাজ করেছে, কিন্তু গত 15 বছর এইগুলো দেখে আমরা অতিমাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছি। আমাদের কাছে এই দৃশ্য পরিচিত, কিছু কাটছাট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেই সরকারকে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকার বলা হচ্ছে, সেই আওয়ামী সরকারের সময় কোনো স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রকাশ্যে এভাবে ঘোষণা দেননি যে অমুক দলের মিছিল প্রতিরোধে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা যা বলেছে আকার ইঙ্গিতে বলেছে, অথবা ভিতরে ভিতরে তাদের নির্দেশনা ছিল, এটা আমরা ধরে নিতেই পারি। কিন্তু প্রকাশ্যে এইভাবে কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এমন কোনো নজির নিশ্চয়ই নেই। স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকারগুলোর মুখে তাও লাগাম ছিল, কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো কোনো রাগঢাক রাখছে না। কেন তারা এতটা নির্লজ্জের মতন, এতটা ওপেন বেআইনি কথাবার্তা, যেই উপদেষ্টা বা মন্ত্রী সমমর্যাদা যে ব্যক্তি তিনি আইন প্রয়োগের কথা বলবেন যথাযথ বিধিবিধান মেনে, সেখানে তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর কথা বলছেন, না হলে শাস্তি পেতে হবে। আওয়ামী লীগটা এখনো নিষিদ্ধ হয়নি, নিষিদ্ধ করার পরিকল্পনা হয়তো অনেকের মধ্যে রয়েছে, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত হয়নি, কেন এই কাজটি করবেন? আমরা সরকারের পক্ষ থেকে এই কৌশলটুকু অবলম্বন করতে দেখছি না, যে ভিতরে ভিতরে নির্দেশনা দিয়ে, কিন্তু তারা এখন ওপেন বলছেন। বারবার যে বলা হয় সরকারের পক্ষ থেকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন রিস্টোর করা যাচ্ছে না বা খুব ধীর গতিতে এগোচ্ছে, তার কারণ পুলিশ মনোবল ফিরে পায়নি। কেন মনোবল ফিরে পায়নি? পুলিশ আক্রমণের শিকার হয়েছে 5 আগস্টের আগে পরে, এবং যারা আক্রমণ করেছেন তাদের যুক্তিটা হচ্ছে এই পুলিশ ফ্যাসিস্ট সরকারের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে নগ্নভাবে কাজ করেছে। আচ্ছা, তাহলে পুলিশের মধ্যে মেসেজটা তো এই যে তাদেরকে ব্যবহার করা হয়েছে, এখন তারা আক্রমণের শিকার। এখনো পুলিশ যে নগ্নভাবে ব্যবহৃত হবে, কার বিরুদ্ধে ব্যবহৃত হবে? সেই আওয়ামী লীগের বিরুদ্ধে। তাহলে এখন কি আওয়ামী লীগের নেতা কর্মীদের আক্রমণের শিকার তারা আবারও হবেন কিনা নতুনভাবে, সেই জিনিসটা নিয়েই তো তারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। তাহলে তারা কিভাবে মনোবল ফিরে পাবেন, কিভাবে কাজ করবেন পেশাদারিত্বের সঙ্গে পুলিশ সদস্যরা? এবং আমরা যেটুকু জেনেছি ডিএমপির সূত্রে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সূত্রে, যে গত কয়েকদিনে বা 2 দিনে 17 এবং 18 এপ্রিল আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার কারণে এর মধ্যে 12 জনকে আটক করা হয়েছে। নির্দেশনা দেওয়া হয়েছে সরকার ভিতর থেকে কিভাবে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে কাজ করতে হবে। গোয়েন্দা সংস্থাগুলো সমন্বয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধে ডিএমপি যেটা জানাচ্ছে গণমাধ্যমকে, যে পুলিশের যে নিয়মিত টহল কার্যক্রম, সেই কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা ভোর রাত 4টা থেকে তাদেরকে বিশেষ পেট্রোল টিম নিয়ে কাজ করতে হবে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাতে হবে। কিন্তু আমরা দেখলাম যে রোববার খুলনাতে ভোর 7টার সময়তেই মিছিল হয়েছে।
এখন কেউ পুলিশকে দোষারোপ করলে করতেই পারেন, অথবা পুলিশ সেই মনোবল ফিরে পেয়ে দক্ষতার সঙ্গে, খুব সাহসিকতার সঙ্গে এই ধরনের মিছিল প্রতিরোধ করতে যাবে, তাদের মনে তো ভয় আছে। কিভাবে এই পুলিশকে আমরা কাজে লাগাবো? বারবার বলে আসছি আমরা, অসংখ্যবার বলেছি, এখনো বলছি, আওয়ামী লীগের সময়ও বলছি, আওয়ামী লীগের ছাড়া এই পরিবেশেও বলছি যে এভাবে নির্দিষ্ট কোনো দলকে জোর করে তাদের কার্যক্রম আটকে রাখা যায় না। সেই দলের আদর্শ যেটিই হোক না কেন, সেই আদর্শকে জোর করে অবদমিত করে রাখা যায় না। কিন্তু তারপরও বর্তমান সরকার সেই ধরনের কার্যক্রম হাতে নিয়েছে, সেই লক্ষ্যে তারা নিজেদেরকে পরিচালিত করছে। এর উদ্দেশ্য, এর লক্ষ্য কী সেটাও আমরা জানি। এর আগে আপনাদেরকে জানিয়েছি আমার একটি কন্টেন্টে, একদিন আগেই। সর্বসাকুল্যে যা কিছু হচ্ছে তার কি আবার পাল্টা রিয়াকশন আছে না? সেই রিয়াকশনের কথা আমরা কেউ মনে রাখি না। বিএনপি যেমন মনে রাখেনি, আওয়ামী লীগ মনে রাখেনি। বিএনপি আওয়ামী লীগের মতন আবার যেই যে সোকল্ড নির্দলীয় সরকার, তারাও মনে রাখছে না। এর প্রতিফলটা কি? এই রিটার্নটা কি? কেন আমরা এটুকু বুঝতে পারছি না? এবং যদি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কথাও আমরা এক্সাম্পল হিসেবে নিই, ওয়ান ইলেভেন সরকারের অনেক উপদেষ্টা তাদের ক্ষমতা অপব্যবহার তো আমরা দেখেছি। আমি বলছি না যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ক্ষমতা অপব্যবহার করছে, তিনি তো সরকারের হয়ে কাজ করছেন, তিনি এককভাবে কাজ করছেন না। সো আমরা আগের দর্শক আলোচনাগুলো শুনেছেন, এই মানুষগুলো আসলে এই মূলত কারা সেটা কিন্তু আপনারা কিছুটা বুঝতে পারেন। আওয়ামী লীগ মিছিল করতে পারবে না, আওয়ামী লীগ মিছিল করতে পারবে, সেই বিষয়টি যদি আলোচনায় আসে, তাহলে আমি মনে করি একজন সচেতন দেশপ্রেমিক কখনো এই কথা বলবে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে, আওয়ামী লীগ মিছিল করতে পারে। কারণ আওয়ামী লীগের মিছিল তো সাধারণ মিছিল থাকবে না। যদি আওয়ামী লীগ রাজপথে দাঁড়াতে পারে, রাজপথের সুযোগ পায়, তাহলে তাদের মিছিল শুধু মিছিলের সীমাবদ্ধ থাকবে না, তারা জ্বালাও পোড়াও সব কিছু শুরু করে দিবে। তখন এই মাসুদ কামাল বা এই যে সুশীলরা কথা বলছে, তখন তারা কি বলবে? যে আওয়ামী লীগকে মিছিল করা শুধু বেআইনি, এটা তিনি বলছেন বেআইনি, এই জিনিসটার বেআইনি। আমি মনে করি আওয়ামী লীগের মিছিল নিষিদ্ধ করা দরকার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার দাবি উঠেছে। আর তিনি আওয়ামী লীগের মিছিল কেন করতে দেওয়া হবে না, এটা বেআইনি কেন হবে না? চিন্তা করতে পারেন কত সুশীলতা। এত সুশীলতা যদি আওয়ামী লীগের সাথে দেখান তাহলে তো হবে না মাসুদ ভাই। এত সুশীলতা তো আপনারা আওয়ামী লীগের সাথে দেখাতে পারেন না। যে আওয়ামী লীগের আমলে মানুষ রাস্তায় বের হতে পারতো না, কোনো রাজনৈতিক দল তো পরের কথা, কোনো সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কথা বলতে পারতো না, সাধারণ জনগণ ফেসবুকে লিখতে পারতো না। আর সেই আওয়ামী লীগের পক্ষে একটা কথা বলে বুঝতে হবে গাল মে কুছ কালা হে, কোনো একটা কিছু আছে যেটা হয়তো বা আমরা জানি না। তারা হয়তো বা তাদের কাছ থেকে কিছু একটা পাচ্ছে যেটা হয়তো দেশের জনগণ জানে না। আর না হয়তো কখনোই এই সমস্ত সাংবাদিকরা, এই সমস্ত বিশ্লেষকরা তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলে। এটা আমাদেরকে আশ্চর্য করে যে আওয়ামী লীগ এত নির্যাতন করার পরেও আওয়ামী লীগকে এখন আবার স্পেস দিতে বলে, রাজধানীতে মিছিল করতে দিতে বলে, আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই দাবিকে তারা প্রত্যাখ্যান করে। এটা আমাদেরকে খুব ভাবায় যে সামনের রাজনীতির ভবিষ্যৎ কি হতে যাচ্ছে।